বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য আজ আমরা ঘরে বন্দি। দিনে দিনে বেড়ে চলেছে করোনা ভাইরাস, সুতরাং আমরা ঘরে থাকি, সুস্থ থাকি। আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থবিজ্ঞান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমি আজকে যে ক্লাসটি নিব সেটা হলো ফিজিক্স 1, বিষয় কোড 65,912, তরঙ্গ এবং শব্দ। এই অধ্যায়টি আমি পূর্বে ক্লাস নিয়েছি, কিছু বাকি ছিল, সেই বাকি অংশটাই আমি আজকে ক্লাস নিব। আমাদের এই অধ্যায়ে যেটা বাকি ছিল সেটা শব্দের ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা, বিট কাকে বলে, বিট গঠনের কৌশল বর্ণনা, শব্দ একটি অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ ব্যাখ্যা করা, এটা আমি ব্যাখ্যা করব। শব্দ ও শব্দের উৎপত্তি কৌশল বর্ণনা করা এবং গাণিতিক সমস্যার সমাধান। কিন্তু গতদিন কিছু কমেন্ট ছিল যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কিভাবে হলো বা আরেকটু স্যার বুঝিয়ে দেন, ওই জন্য আমি অগ্রগামী তরঙ্গ থেকেই শুরু করব। আসলে অগ্রগামী তরঙ্গ কোনো তরঙ্গ যদি কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকে তবে তাকে অগ্রগামী তরঙ্গ বলে। অর্থাৎ কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হতে হবে এবং সঞ্চালিত হয়ে ক্রমাগত অগ্রসর হতে হবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে তরঙ্গ কি হচ্ছে, ক্রমাগত অগ্রসর হচ্ছে। এই ক্রমাগত অগ্রসর হতে থাকলে সেটাকে আমরা কি বলবো, অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য: কোনো মাধ্যমের একই প্রকার কম্পনে এই তরঙ্গের উৎপত্তি হয়। অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্ব স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। মাধ্যমের কণাগুলোর কম্পন তরঙ্গ প্রবাহের সাপেক্ষে আরও লম্বিক হতে পারে। মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না। তরঙ্গমুখের অভিলম্ব বরাবর শক্তি বহন করে এই তরঙ্গ প্রবাহিত হয়। তরঙ্গ প্রবাহে মাধ্যমের বিভিন্ন অংশের চাপ ও ঘনত্বের একই প্রকার পরিবর্তন ঘটে। মাধ্যমের প্রতিটি কণার কম্পাঙ্ক ও বিস্তার একই হয় এবং তারা একই কম্পনে কম্পিত হয়। তরঙ্গ প্রবাহের দরুন মাধ্যমের কণার দশা পরবর্তী কণাতে স্থানান্তরিত হয়। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো, যেটা আমি গতদিন করিয়েছিলাম। তারপরেও কিছু কমেন্ট এসেছিল যে স্যার আরেকটু দেখে দিন ওটা কিভাবে হলো, সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। মনে করি আমরা একটা অগ্রগামী তরঙ্গ এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক ও এক্স দিকে কি হচ্ছে, অগ্রগামী হচ্ছে। ও হতে এক্স দূরত্বে, আমরা এক্স দূরত্বে পি একটি বিন্দু নিয়েছি, তাহলে ও হতে এক্স দূরত্বে পি একটি বিন্দু বিবেচনা করি। এই পি বিন্দুতে আসলে আমরা ওয়েভ ইকুয়েশনটা দেখব। আমরা জানি পূর্ণ কম্পনের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে উক্ত মাধ্যমের ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটি পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে আমাদের একটা পূর্ণ কম্পন হচ্ছে, ও থেকে এই উপর দিকে গিয়ে আবার নিচ দিকে এসে এই পর্যন্ত যে পূর্ণ কম্পন হচ্ছে, সেই পূর্ণ কম্পনের ফলে যে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমরা ল্যামডা দ্বারা ডিনোট করে রেখেছি উপর দিকে। এই যে এখানে আমরা ল্যামডা দ্বারা ডিনোট করেছি, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এই যে ল্যামডা যে আসলো তার দশা পরিবর্তন কতটুকু হলো, 360 ডিগ্রি, অর্থাৎ 2i পাই। আমরা এখান থেকে এখানে এইটা 180 ডিগ্রি আর এটা 180 ডিগ্রি, তাহলে কত হলো, 2i পাই, অর্থাৎ 360 ডিগ্রি এই দশা পরিবর্তন হলো। সুতরাং এক্স দূরত্বে অতিক্রমকালে দশা পরিবর্তন, তাহলে এই যে এক্স দূরত্ব যে অতিক্রম করবে, এই অতিক্রম করার ফলে দশা পরিবর্তন ডেল্টা যদি হয়, তাহলে ডেল্টা ইকুয়াল টু
আমাদের টুয়াইস পাই বাই ল্যামডা গণিত হলো এক্স। টুয়াইস পাই বাই ল্যামডা অর্থাৎ ল্যামডার দৈর্ঘ্যের জন্য কতটুকু যায় টুয়াইস পাই, এককের জন্য যায় হলো টুয়াইস পাই ল্যামডা, আর এক্স দৈর্ঘ্যের জন্য যায় হলো এক্স পরিমাণ, তাহলে গুণন এক্স। তাহলে এই যে ডেল্টা সমান আমাদের কত হলো টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, অর্থাৎ দশা পার্থক্য সমান টুয়াইস পাই গণিত হলো পথ পার্থক্য। তাহলে ও বিন্দুতে কণাটির দশা কোণ যদি থিটা, অর্থাৎ এইখানে যদি থিটা ইকুয়াল টু ওমেগা টি হয়, তাহলে পি বিন্দুতে কণাটির দশা কোণ কতটুকু হবে ওমেগা টি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স। তাহলে যদি যে কণাটি যাচ্ছে তার বিস্তার যদি সর্বাধিক বিস্তার হয়, দোলকাল টি হয়, এখানে আসলে ভেঙে যায়, একটা ফ্রন্ট ভেঙে গেছে, দোলকালটি দশা কোণ থিটা হয়, তবে সরণ অয় ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স, এই যে এখান থেকে আমরা পেলাম। তাহলে ওয়াই অর্থাৎ এই যে সরণ, কণাটির সরণ কতটুকু হলো এ সাইন ওমেগা টি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স। কারণ কি জন্য আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এবার আমরা দেখব যে এ নিয়ে নিলাম সাইন ওমেগা সমান আমরা জানি টুয়াইস পাই বাই টি, ওমেগা সমান আমরা কি জানি টুয়াইস, কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানি টুয়াইস পাই বাই টি, আর এই টি সময় অতিক্রম করেছে গণিত টি, মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স পূর্বের মতো থেকে গেল। এবার আমরা দেখি যদি আমরা এ সাইন টুয়াইস পাই, এখানে টুয়াইস পাই টুয়াইস পাই টুয়াইস পাই টুয়াইস পাই আমরা কি করলাম কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত ছোট হাতের টি স্মল টি ডিভাইডেড বাই টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ টুয়াইস পাই যখন আমরা কমন নিলাম তখন টি ডিভাইডেড বাই বড় হাতের টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ল্যামডা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তাহলে ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এ সাইন টুয়াইস পাই বড় হাতের 1 বাই টি সমান আমরা কি জানি এন, 1 বাই টি সমান হলো এন কম্পাঙ্ক, তাহলে এন টি মাইনাস এক্স ডিভাইডেড বাই ল্যামডা। এবার আমরা জানি যে ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন সমান আমরা কি জানি ভি ডিভাইডেড বাই ল্যামডা, এখান থেকে ইকুয়েশন আমরা পাই কি এন সমান ভি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই যে এন সমান আমরা কি লিখতে পারি ভি ডিভাইডেড বাই ল্যামডা, আর এই টি তো ছিল এক্স ডিভাইডেড বাই ল্যামডা, এতটুকু আমরা নিলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডাকে কমন নিয়ে নিলাম, তা টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা, এই নিচের ল্যামডাকে, তা টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তাহলে ওয়াই বিন্দুতে পি বিন্দুতে কণাটির সরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন, অর্থাৎ ওয়েভটা কি পেলাম আমরা এ সাইন টুয়াইস পাই ডিভাইডেড বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আমরা প্রথমে কি নিয়েছিলাম হলো ধনাত্মক দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে কি হচ্ছে এটা যাচ্ছে, ওয়েভটা যাচ্ছে, তাহলে এখানে আমরা ইকুয়েশনটা পেলাম কি ওয়াই ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এবার এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি অগ্রসর হলে আমরা কি করব, এখানে নেগেটিভ আছে পজিটিভ দিলে আমাদের হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি, এই যে নেগেটিভ আছে এখানে প্লাস দিলে হয়ে যাবে, তাহলে হবে প্লাস এক্স। তাহলে ঋণাত্মক দিকে অগ্রসর হলে ওয়াই ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। এটা আমরা কি পেলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ। স্টেশনারি ওয়েভ আমি গতদিন করিয়েছিলাম। এবার আমরা দেখব শব্দের ব্যতিচার, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো শব্দের ব্যতিচার। সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের দরুন নীরব বা জোরালো শব্দের সৃষ্টি হলে ওই ঘটনাকে শব্দের ব্যতিচার বলে। কি হতে হবে, সমান কম্পাঙ্ক ও বিস্তারের, সমান কম্পাঙ্ক হতে হবে এবং বিস্তারে দুটি শব্দ তরঙ্গের উপরিপাতনের দরুন একে অপরের উপর যদি ওভারল্যাপ করে তাহলে দরুন নীরব বা জোরালো শব্দের সৃষ্টি হয়। কখনো জোরে শব্দ শোনা যাবে, কখনো নীরবতা অনুভব করা যাবে, শোনা যাবে, নীরব হয়ে যাবে।
সেই শব্দ যদি সৃষ্টি হয় তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলবো? শব্দের ব্যতিচার। শব্দের ব্যতিচার হলো দুই প্রকার। গঠনমূলক ব্যতিচার, যাকে ইংরেজিতে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলে, আর শব্দের ব্যতিচার ইন্টারফারেন্স অফ সাউন্ড, ইংরেজিতে শব্দের ব্যতিচার ইন্টারফারেন্স অফ সাউন্ড। তাহলে গঠনমূলক ব্যতিচার আমরা বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর ধ্বংসাত্মক ব্যতিচারকে বলবো হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবার আমরা দেখি গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে। গঠনমূলক ব্যতিচার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে আমরা বলবো? সমান বিস্তার ও কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ উপরিপাতনের ফলে, উপরিপাতন ওভারল্যাপিং এর ফলে যে স্থানে একই দশায় মিলিত হয় সেখানে লব্ধি স্মরণ শব্দের প্রত্যেকটি তরঙ্গের স্মরণের যোগফলের সমান হবে, ফলে লব্ধি স্মরণের তীব্রতা সবচেয়ে বেশি হয়। এই ব্যতিচারকে আমরা কি বলবো? গঠনমূলক ব্যতিচার। তাহলে সমান বিস্তার এবং দুটি তরঙ্গ যখন উপরিপতিত হবে তাহলে কি হবে? যে স্থানে একই দশায় মিলিত হবে, দুইটা তরঙ্গ যে একই দিকে যাচ্ছে সেখানে যদি একই দশায় মিলিত হয় সেখানে কি হবে? লব্ধি স্মরণ শব্দের প্রত্যেকটি তরঙ্গে, দুইটা তরঙ্গের কি হবে? যোগফলের সমান হবে। এইখানে কি হবে? শব্দের তীব্রতা সবচাইতে বেশি হবে এবং জোরে শব্দ শোনা যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলবো? গঠনমূলক ব্যতিচার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি ধ্বংসাত্মক ব্যতিচার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলে। সমান বিস্তার ও কম্পাঙ্কের দুটি শব্দ উপরিপতনের ফলে যে স্থানে বিপরীত দশায় মিলিত হবে। পূর্বের ঘটনাটাই, কিন্তু এখানে কি হচ্ছে? ওভারল্যাপিং এর ফলে দুইটা তরঙ্গ একই মাধ্যমে দিয়ে যদি একই দিকে চলতে থাকে তখন কখনো কি হবে? সমদশায় মিলিত হবে, কখনো বিপরীত দশায় মিলিত হবে। তো এই যে বিপরীত দশায় যদি মিলিত হয় সেখানে লব্ধি স্মরণ কি হবে? শূন্য হওয়ায় কোনো শব্দ শোনা যাবে না। বিপরীত দশায় যখন মিলিত হবে তখন কি হবে? কোনো শব্দ শোনা যাবে না। একে শব্দের ধ্বংসাত্মক ব্যতিচার বলে। একে আমরা কি বলবো? ধ্বংসাত্মক ব্যতিচার বলবো। এবার আমরা দেখিনি ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অফ ইন্টারফারেন্স অফ সাউন্ড, শব্দের ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা। আসলে আমরা এই যে শব্দের ব্যতিচারে তখন পড়লাম, এর আমরা কি করি? গাণিতিক ব্যাখ্যা দেখি। ধরি সমান বিস্তার ও কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একই রেখায় সঞ্চালিত হয়ে কোনো এক বিন্দুতে মিলিত হলো। টি সময় পরে যে কোনো বিন্দুতে এদের স্মরণ y1 এবং y2 হলে আমরা পাই, তাহলে কি হবে? সমান বিস্তার এবং কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একই রেখায় সঞ্চালিত হলো হয়ে কোন এক বিন্দুতে কি হবে? মিলিত হচ্ছে। তো টি সময় পরে এদের স্মরণটা যদি যথাক্রমে y1 এবং y2, আমরা কিন্তু দুইটা তরঙ্গ নিয়েছি, দুইটা শব্দ তরঙ্গ নিয়েছি, তাহলে এদের স্মরণ কি হবে? y1 এবং y2 হলে আমরা পাই y1 equal to a sin 2i by nt minus 2i by lambda x1, আর y2 সমান a sin 2i by 2i by nt minus 2i by lambda x2, কারণ এই যে একটু পথ পার্থক্য আমরা একটু আলাদা আলাদা নিয়েছি, x1 এবং x2। দুইটা তরঙ্গ যখন ওভারল্যাপিং হবে তখন দুইটার যোগফলের সমান হবে। তাহলে y ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে আমরা y1 সমান আমরা কি জানি? পূর্বে যেটা আমরা নিয়েছি a0 সাইন, কেউ কেউ বলে a0 সাইন 2i by nt মাইনাস 2i by lambda x1 প্লাস a0 সাইন 2i by nt মাইনাস 2i by lambda x2। তাহলে এই দুইটা সমীকরণের যোগফল আমরা নিচ্ছি। তাহলে আমরা একে কমন যদি আমরা নিয়ে নিই এবং আমরা একটা সূত্র জানি, সাইন এই সম্পূর্ণটাকে আমরা সি ধরলাম এবং এইটাকে আমরা ডি ধরলাম, তাহলে আমাদের কি ইকুয়েশনটা? সাইন সি প্লাস সাইন ডি, এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সাইন সি প্লাস সাইন ডি। এই সূত্র আমরা কি জানি? যে 2 sin c plus d divided by 2 into cos c minus d divided by 2।
সেভাবে কিন্তু আমরা এখন ভেঙে নিব। আবারও বলছি যে সাইন এ কে আমরা কমন নিলাম, নিলে সাইন এটা আমরা ধরে নিলাম হলে সম্পূর্ণ টুয়াইস বাই এনটি মাইনাস টুয়াইস বাই ল্যামডা এক্স ওয়ান, এটাকে আমরা সি ধরলাম। আর সাইন টুয়াইস বাই এনটি মাইনাস টুয়াইস বাই ল্যামডা এক্স টু, এটাকে আমরা ডি ধরলাম। তাহলে আমাদের ইয়াটা কি দাঁড়ালো, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এই সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমরা কি জানি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এ জিরো আমরা কমন নিলাম, তাহলে এখানে লিখলাম 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাহলে টুয়াইস বাই এনটি মাইনাস টুয়াইস বাই বাই ল্যামডা এক্স ওয়ান প্লাস টুয়াইস বাই এনটি মাইনাস টুয়াইস বাই ল্যামডা এক্স টু, এই টুয়াইস বাই এক্স টু ডিভাইডেড বাই 2, অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস টুয়াইস বাই এনটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স ওয়ান মাইনাস এই যে মাইনাস টুয়াইস পাই এনটি মাইনাস আর মাইনাসের সূত্রের মাইনাসে প্লাস হলো টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু। তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা টুয়াইস পাই এনটি, এখানে তো আমাদের হলো এই টুটাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে 2a0 সাইন টুয়াইস পাই এনটি প্লাস টুয়াইস পাই এনটি, তাহলে কি 4 পাই এনটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা কমন নিয়ে নিলাম, তাহলে এই দুইটা থেকে টুয়াইস পাই বাই ল্যামডা কমন নিয়ে নিলাম মাইনাস, তাহলে কি এক্স ওয়ান প্লাস এক্স টু গণিত কস এখানে টুয়াইস পাই এনটি মাইনাস টুয়াইস পাই এনটি প্লাস টুয়াইস পাই এনটি এবং মাইনাস টুয়াইস পাই এনটি বাদ চলে গেল, থাকলো আমাদের কত, টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস টুয়াইস পাই ল্যামডা এক্স ওয়ান। তাহলে আমরা যদি কমন নিয়ে নিই কস টুয়াইস পাই বাই ল্যামডা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা আমি পূর্বে লিখেছি, আমি কি করেছি দেখাচ্ছি। পূর্বের পাতা থেকে আমরা দেখলাম যে y ইকুয়াল টু টুয়াইস এ সাইন 4 পাই এনটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা, এটা আমরা পেলাম। এখান থেকে এটা আমরা কিভাবে নিয়ে আসলাম দেখি, প্রথমে আমরা কসটা লিখলাম, তাহলে টুয়াইস এ জিরো কস, এইটা আমরা যেহেতু প্রথমে লিখছি এটা ডিভাইডেড বাই এইটা, তাহলে এই 2 এবং এই 2 কেটে যায়, এখানে যদি আমরা 2 বসে তাহলে কেটে যায়, কেটে গেলে কি হলো পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবার আমরা সাইনে চলে যাই, সাইনে কি টুয়াইস, এটা আমরা ভাগ করলে কত পাই 2 পাই, 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে টুয়াইস বাই এনটি মাইনাস, এটা আমরা লিখে দিলাম, রেখে রাখলাম টুয়াইস পাই বাই ল্যামডা টুয়াইস পাই বাই ল্যামডা, আর এই 2টা যে ভাগ আকারে ছিল সেটা আমরা রেখে দিলাম এক্স ওয়ান প্লাস হলো এক্স টু। আমি আবারও বলছি y ইকুয়াল টু এ, পূর্বের যে পাতা ছিল সেখানে এটা আমরা কপি করে নিয়ে এসেছি, টুয়াইস এ জিরো সাইন 4 পাই এনটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই 2 ইন্টু কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, এটা। তাহলে এটা কসটা আমরা প্রথমে নিব, তাহলে 2a0 কস এই 2 ভাগ, তাহলে ভাগ হলে কি হলো 2 কেটে গেল পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর সাইন 2 দিয়ে ভাগ করলে এটা কি 4 ডিভাইডেড বাই 2 টুয়াইস পাই এনটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এভাবে আমরা এটা করলাম। এবার দেখা যাক আমরা এ সমান টুয়াইস এ জিরো কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা নিয়ে নিলাম, তাহলে বাকিটা এই যে এখানে এই অংশটা আমরা সমান এ লিখলাম, তাহলে এ বাকিটা কি থাকলো সাইন, এই যে সাইন টুয়াইস পাই এনটি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই 2। তাহলে এ সাইন, এখানে আমরা একটু চেঞ্জিং করব, সেটা হলো ভি সমান আমরা কি জানি এন ল্যামডা, তাহলে এন সমান আমরা কি ভি বাই ল্যামডা, তাহলে এই যে এন সমান আমরা কি লিখলাম ভি বাই ল্যামডা, তাহলে টুয়াইস পাই ভি বাই ল্যামডা টি মাইনাস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই 2, তাহলে টুয়াইস পাই বাই ল্যামডা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে y ইকুয়াল টু এ সাইন y ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা আমরা নিয়ে নিলাম, আর এখানে থাকলে হলো ভিটি, আর এখানে হলো মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই 2।
তাহলে এই যে নতুন যে ওয়েভ ইকুয়েশনটা হলো, এটা একটি নতুন ইকুয়েশন, একটি নতুন তরঙ্গের সমীকরণ, যার লব্ধি বিস্তারটা কতটুকু হবে, এ ইকুয়াল টু টুয়াইস এ। এই যে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম এ সমান টুয়াইস এ জিরো কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এ এবং এর মান মূলদয়ের পথ পার্থক্যের কি হবে উপর নির্ভর করে। এই যে লব্ধি বিস্তারের এই মানটা মূল তরঙ্গ দ্বয়ের পথ পার্থক্য এক্স টু মাইনাস এক্স ওয়াই এর উপর নির্ভর করে। তাহলে আমরা ওয়েভ ইকুয়েশনটা কি পেলাম, ওয়াই ইকুয়াল টু এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু। আর এর যে লব্ধি যে বিস্তার সেটা কি এ, এই যে এ কি হবে টুয়াইস এ জিরো কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবার আমরা দেখে নেব কখন গঠনমূলক ব্যতিচার হবে এবং কখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে শব্দের তীব্রতা যখন সর্বোচ্চ হলে গঠনমূলক ব্যতিচার হবে। পূর্বে আমি বললাম যে শব্দের তীব্রতা যখন বেড়ে যাবে তখন সেটা হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা এখানে টুয়াইস এ জিরো, ওই যে পূর্বের যে আমরা লব্ধি বিস্তারটা পেয়েছিলাম, এ ইকুয়াল টু টুয়াইস এ জিরো কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে আমাদের এই যে কার উপর নির্ভর করছে, কস এই যে এই অংশটার উপর পাই বাই ল্যামডা, অর্থাৎ এটা আমরা থিটা বলি, তাহলে কস থিটা সর্বোচ্চ মান হবে প্লাস ওয়ান। তাহলে এখানে যদি কস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান এইখানের যদি আমরা তাহলে লব্ধিটা কি হবে টুয়াইস এ জিরো হবে, সর্বোচ্চ হবে। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখলাম পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা আমরা কন্ডিশনে ফেলবো। তাহলে কি হয়, শূন্য, পাই, টুয়াইস পাই, এইসব জায়গাগুলোতে থ্রি পাই এগুলো গিয়ে কি হবে সর্বোচ্চ হবে, লব্ধির বিস্তারটা কি হবে সর্বোচ্চ হবে। তাহলে আমরা এখান থেকে পাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হবে, ল্যামডাটা উপরে চলে যায়, পাইটা নিচে চলে আসে। তাহলে শূন্য গণিত ল্যামডা ডিভাইডেড বাই পাই, কমা দিয়ে পাই গণিত ল্যামডা ডিভাইডেড বাই পাই, টুয়াইস পাই গণিত ল্যামডা ডিভাইডেড বাই পাই। আমরা এখানে যদি কাটাকাটি এটা শূন্য হয়, এটা কাটলে ল্যামডা হয়, এখানে হলে কেটে দিলে টুয়াইস ল্যামডা হয়। তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এখানে যদি আমরা একটু টেকনিক করি, সেটা হলো ল্যামডা ডিভাইডেড বাই টু করি, অর্থাৎ অর্ধ তরঙ্গ দৈর্ঘ্য নিই। তাহলে হলো টুয়াইস টুটা আমরা একটা নিয়ে নিলাম আর নিচে ল্যামডা টু দিলাম, এখানে হলো ফোর। তাহলে এটা হয়ে যায় টু কাটলে এখানে ল্যামডাই হয়ে যায়, আর এখানে দুই দুগুণি চার হলে টুয়াইস ল্যামডা হয়, ইকুয়াল টু টুয়াইস এন ল্যামডা ডিভাইডেড বাই টু। এটা শেষ কতটুকু হবে টুয়াইস এন ল্যামডা ডিভাইডেড বাই টু। তরঙ্গদয়ের পথ পার্থক্য শূন্য অথবা ল্যামডা ডিভাইডেড টু এর যুগ্ম গণিতক, অর্থাৎ টুয়াইস এন, এন এর মান 1 2 3 4 5 নিলে এখানে কি হবে, যুগ্ম যদি গণিতক হয় ল্যামডা টু এর হয় শূন্য হতে হবে, পথ পার্থক্য শূন্য হতে হবে, অথবা ল্যামডা ডিভাইডেড বাই টু এর যুগ্ম গণিতক হতে হবে। যুগ্ম গণিতক হলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। একটু খেয়াল করে দেখলে আমরা এই জিনিসটা একটু বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার শব্দের তীব্রতা শূন্য হলে, শব্দের তীব্রতা যদি শূন্য হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যে কস, তাহলে আমরা কি করতে হবে, জিরো করতে হবে। কসের সরণটা কি হবে, জিরো করলে এই লব্ধিটা কি হয়ে যাবে, শূন্য হবে। তাহলে কস জিরো সমান আমরা কি জানি, 90 ডিগ্রি। তাহলে পাই বাই টু মানে হলো কত, 90 ডিগ্রি, 3 90 ডিগ্রি, 5, এই সব ক্ষেত্রে আমাদের কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার হবে, অর্থাৎ কসটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই যে এখানে পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে আমরা এখানে পাই এক্স টু, আবার পূর্বের মতো আমরা উল্টে দিলাম, তাহলে 3 5 এখানে করলে আমরা কি পাই, এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই টু 3 ল্যামডা ডিভাইডেড বাই টু 5 ল্যামডা ডিভাইডেড বাই টু, এই যে কাটাকাটি করলে আমরা কি পাই, এটা পেয়ে যাব। তাহলে আমরা যদি সর্বশেষটা নিই তাহলে টুয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা ডিভাইডেড বাই টু, অর্থাৎ তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য ল্যামডা ডিভাইডেড বাই টু এর অযুগ্ম গণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। তাহলে পূর্বে আমরা দেখলাম হলো যুগ্ম গণিতক বা যুগল গণিতক যদি হয় জোড়ের দিকে তাহলে হবে ল্যামডা টু এর জোড়, আর এখানে হলো অযুগ্ম গণিতক হলে আমরা সে কি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার হবে।
এবার আমরা দেখিনি আসলে শব্দ কাকে বলে বা শব্দ জিনিসটা কি। শব্দ এক প্রকার শক্তি যা একটি কম্পনশীল বস্তু হতে উৎপন্ন হয় ওই বস্তু সংলগ্ন নিরবচ্ছিন্ন স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে পৌঁছে শ্রুতি অনুভূতি জন্ম এবং জন্মানোর চেষ্টা করে। কম্পমান বস্তুটিকে শব্দের উৎস বলে। শব্দ সঞ্চালনের জন্য কি হবে, মাধ্যম আমাদের অত্যাবশ্যক। শব্দ তরঙ্গ যখন বায়ু মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয় আমাদের কানে প্রবেশ করে, তখন স্নায়ু মাধ্যমে আমাদের মস্তিষ্কে এক প্রকার অনুভূতি জাগায়, ফলে আমরা শব্দ শুনতে পাই। বায়ু এবং গ্যাসীয় পদার্থ ছাড়া তরল ও কঠিন পদার্থ শব্দের মাধ্যম হিসেবে কাজ করে। শূন্য মাধ্যমে শব্দের উৎপত্তি ও সঞ্চালন কোনোটি সম্ভব নয়। শব্দের উৎপত্তির মূল উৎস হলো বস্তুর কম্পন। কম্পন না হলে কি হবে, শব্দ উৎপাদন হবে না। বস্তুতে যতক্ষণ কম্পন থাকে ততক্ষণ এর শব্দ নিঃসরণ হয়। এই শব্দ নিরবচ্ছিন্ন স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি জন্মায়। শব্দ একটি অগ্রগামী অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে শব্দ একটি তরঙ্গ। তাহলে তরঙ্গ সৃষ্টির জন্য বস্তুর কম্পন প্রয়োজন, শব্দ সৃষ্টির জন্য কি হয়, বস্তুর কম্পন প্রয়োজন হয়। তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম স্থানান্তরিত হয় না, শব্দের সঞ্চালনের জন্য মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ঘটে না। এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হতে তরঙ্গের কিছু সময়ের প্রয়োজন হয়। শব্দ সঞ্চালনের জন্য কি হয়, সময়ের প্রয়োজন হয়। তরঙ্গ বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, শব্দের বেগও মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এতগুলো কন্ডিশন থেকে আমরা বুঝতে পারলাম যে শব্দ একটি তরঙ্গ। আবার দেখি যে প্রত্যেক তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন ঘটে। শব্দের বেলায় তাই ঘটে। তাহলে আমরা দেখলাম যে শব্দ একটি, এই যে 1 থেকে 6 পর্যন্ত যে কন্ডিশনগুলো দেখলাম, এই কন্ডিশনগুলো তরঙ্গের ক্ষেত্রে ফুলফিল করছে। তাহলে আমরা বলবো যে শব্দ একটি তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমে সংকোচন ও প্রসারণ ঘটে বা অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয়। গ্যাসীয় মাধ্যমে শব্দের সমাবর্তন হয় না, সমাবর্তন কেবল আর তরঙ্গের ক্ষেত্রে ঘটে। এতে প্রমাণিত হয় যে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি হবে তাহলে, এটা যে অনুদৈর্ঘ্য তরঙ্গ সেটা আমরা প্রমাণ করছি। শব্দ কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে সঞ্চালিত হতে পারে, যা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ঘটে। উপরে ঘটনার সমূহ হতে প্রমাণ হয় শব্দ উচ্ছের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় এবং অনুদৈর্ঘ্য তরঙ্গাকারে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে আমাদের কানে পৌঁছায় এবং তা শুনতে পায়। অতএব শব্দ একটি কি হবে, অগ্রগামী তরঙ্গ, অনুদৈর্ঘ্য অগ্রগামী তরঙ্গ। এবার আমরা দেখিনি বিট কি। প্রায় সমান তীব্রতা ও প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট একই দিকে অগ্রগামী দুটো শব্দ তরঙ্গের উপরিপতনের ফলে শব্দের লব্ধি প্রাবল্যের হ্রাস বৃদ্ধি ঘটনাকে আমরা স্বরকম্প বা বিট বলবো। শব্দের কি হবে, লব্ধি তরঙ্গের প্রাবল্যের কি হবে, হ্রাস বৃদ্ধি ঘটলে সেটাকে আমরা বিট বলবো। শব্দ তীব্রতার একটি বৃদ্ধি এবং একটি হ্রাস নিয়ে একটি বিট গঠিত হয়। প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গ মাধ্যমে কোনো একটি কণার উপর মিলিত হওয়ার পর তাদের মধ্যে দশা বৈষম্য সময়ের সাথে পরিবর্তিত হয় এবং কোনো এক মুহূর্তে কণাটির উপর তরঙ্গ সমদশায় আবার পরবর্তী তরঙ্গদ্বয় বিপরীত দশায় ক্রিয়া করে। এই জন্য তরঙ্গদ্বয়ের মিলিত ক্রিয়া একটি নির্দিষ্ট সময় কণাটির স্মরণ তথা শব্দের তীব্রতার প্রাবল্য একবার সবচেয়ে বেশি হয়, আবার যখন বিপরীত দশায় মিলিত হয় তাহলে কি হবে, কম হবে। শব্দের এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকেই আমরা একটা কি বলবো, স্বরকম্প বা হলো বিট। প্রায় সমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটি স্বর শলাকা নিয়ে তাদের আঘাত করে শব্দ উৎপাদন করি। তাহলে এই তরঙ্গ দুইটি যদি একই দিকে প্রবাহিত হয়, তাহলে এই যে আমরা ব্লু নিয়েছি, এটা একটা তরঙ্গ এইদিকে যাচ্ছে লাল দিয়ে, আর লব্ধিটা এই যে মোটা আমরা গ্রিন যেটা নিয়েছি সেটা দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে এই তরঙ্গ দুটি মাধ্যমের মধ্য দিয়ে চলতে থাকবে। এতে মাধ্যমের কোনো এক বিন্দুতে সমদশায় এবং পরবর্তী এক সময় কি বিপরীত দশায় মিলিত হবে। তাহলে এ বিন্দুতে আমাদের কি হবে, এ বিন্দুতে শব্দ দুইটি তরঙ্গ কি হবে, লব্ধি সর্বোচ্চ বেশি হবে এ বিন্দুতে এবং এর যোগফল কি হবে, বিস্তারের যোগফলের সমান হবে। ফলে লব্ধি শব্দের তীব্রতা এখানে বেশি হবে, এই বিন্দুতে তীব্রতাটা বেশি হবে। এখানে আমরা তরঙ্গকে কি সরু দুইটা নিচ পূর্বে বললাম এবং মোটা দ্বারা কি হয়েছে আমরা লব্ধি তরঙ্গটা বুঝিয়েছি। যতই সময় অতিবাহিত তত একটি তরঙ্গ একটি অতিক্রম করার চেষ্টা করবে, ফলে বি বিন্দুতে তরঙ্গ দুটি বিপরীত দশায় মিলিত হবে এবং লব্ধি শব্দের বিস্তার তরঙ্গ দুটির বিস্তারের বিয়োগ ফলে সমান হবে। অতএব লব্ধি শব্দের তীব্রতা কম হবে এবং সি বিন্দুতে পুনরায় আমরা দেখি যে সি বিন্দুতে এটা কি হবে, আবারও সর্বোচ্চ হবে। এই যে সি বিন্দুতে এটা কি হবে, সর্বোচ্চ হবে।
দশায় একই দশায় থাকবে এবং কি হবে, তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটবে। তাহলে এটা হলো বিট গঠনের কৌশল। এবার আমরা দেখিনি একটা গাণিতিক সমস্যা। 332 হার্জ কম্পাঙ্কের একটি সুরশলাকে বাতাসে বাজালে এটি দ্বারা সৃষ্ট তরঙ্গ শলাকাটি 150টি পূর্ণ কম্পনকালে কত দূরত্ব অতিক্রম করে? বাতাসের শব্দের বেগ 332। তাহলে আমরা ভি সমান 332 মিটার পার সেকেন্ড নিলাম, সেকেন্ড স্কোয়ার হয়ে গেছে, এখানে সেকেন্ড হবে। ভি ইকুয়াল টু 332 হার্জ, তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এন স্কোয়ার হবে না, এটা হবে সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো ল্যামডা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা সমান আমরা কি পেলাম 1 মিটার। তাহলে একবার কম্পনের জন্য ল্যামডা অর্থাৎ 1 মিটার দূরত্ব অতিক্রম করে, 150 বার কম্পনের জন্য কতটুকু হবে? 150 মিটার অতিক্রম করবে। আসলে আমি একটু দ্রুত পড়ালাম শেষ দিকে, কারণ আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাসের ফলে তোমরা যদি সামান্য পরিমাণ উপকৃত হও, আমি নিজেকে ধন্য মনে করব। তো থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এবং তোমরা বাস্তব জীবনে এটা প্রয়োজন হবে না, কিন্তু এটা জানার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।